গত 15 বছর 20 বছরের অপকর্মের মামলা শুরু হয়েছে না? এই মামলায় আপনি অবাক হয়ে দেখবেন যে আপনি এখানে র্যাবের লোক পাইছেন, মিলিটারির লোক পাইছেন, আপনি সরকারের মন্ত্রী পাইছেন, সচিব পাওয়া যায় না। এই দুইটার কম্বো যদি আমাদের এখানে আসে, প্লাস আমাদের রাডার এবং আমাদের অন্যান্য যে জিনিসগুলো পারচেসগুলো আছে, এই জিনিসগুলো যদি কম্বিনেশন ক্রিয়েট হয়, তাহলে আমার ধারণা ভারত একটা উপযুক্ত শিক্ষা পাবে যে বাংলাদেশের যে ভূমিটা আছে, এই ভূমিটা তো আদি ভূমি না, আস্তে আস্তে পলি জমে জমে তৈরি হয়েছে এবং জমার পর থেকে এই যে এলাকাটা আমাদের বাংলাদেশের এলাকাটা আছে, এই জায়গায় সুবহানাল্লাহ, আল্লাহ যে একটা সুবিধা দিচ্ছে সেটা হচ্ছে আপনি সামান্য কিছু বীজ বপন করলেই সুন্দর গাছ হয়। বপনও করতে হয় না, পাখি উড়ে খেয়ে যে ফেলে যায় সেটাও এখানে জন্মায়। এখানে বাংলাদেশ মানে বাংলাদেশের শেষ বাংলাদেশি যে আছে সেও মারা যাবে, কিন্তু ভারতের অধীন হবে না। ইটস রিটেন, ইটস গ্যারান্টেড। জান দিয়ে দিব, কিন্তু ভারতের অধীনে আমরা হব না। যে পাকিস্তানের সাথে যদি কখনো ভারতের কোনো সংঘাত হয়, তাহলে একই সাথে তাকে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে দুইটা ফ্রন্টে ফাইট করতে হবে। এই থ্রেটটা, এই হুমকিটা চিরতরে ধ্বংস করার জন্য সেই 1947 সাল থেকে ভারত সরকার ক্রমাগত ইন্ধন জুগিয়ে যাচ্ছিল যে কিভাবে এই পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানকে আলাদা করে ফেলা যায়। তাদের এই চাওয়া, ইন্ডিয়ার চাওয়া এবং এই বিগত ফ্যাসিস্ট যে চাওয়া, তাদের এই চাওয়া এক বিন্দুতে যখন মিলিত হয় তখন হাদিরা আক্রান্ত হয়। এবার আসি ইলেকশন কমিশনের ব্যাপারে। এই ইলেকশন কমিশন আমাদের কি ইলেকশন উপহার দিয়েছে তা তো আমরা দেখেছি। কখনো ইলেকশন রিগিং, কখনো রাতে ব্যালট বক্স ভর্তি করে দেওয়া, কখনো ডামি ইলেকশন প্রার্থী, এই জাতীয় ইলেকশন করে অভ্যস্ত যে ইলেকশন কমিশনটা, সেই ইলেকশন কমিশনটা কি জাদুর কাঠি পেয়েছে যে গত এক বছরে তারা হঠাৎ করে আমাদেরকে ইন্টারন্যাশনাল মানের একটা ইলেকশন উপহার দিবে? পারবে না। এই না পারার প্রথম উদাহরণ হচ্ছে হাদি। আজকে ইলেকশন কমিশন বলছে হাদির ওপর আক্রমণের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা। তাহলে কয়টা হাদির উপরে আক্রমণ হলে পরে তারা বলবে এটা নিরবিচ্ছিন্ন ঘটনা? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আসলেও খারাপ। ডক্টর মোহাম্মদ ইউনূস যতই এটা কাভার আপ করার চেষ্টা করুক, হাদির পিছনে এখন যতই টাকা পয়সা খরচ করে তাকে এই যে মানে অ্যাম্বুলেন্সে, এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করছেন, এত কিছুর দরকারই হতো না যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করতো। এত কিছুর দরকারই হতো না যদি হাদি যেটা বলছিল যে প্রত্যেকটা ভোট কেন্দ্রে সিসিটিভির ব্যবস্থা করতে হবে, যেটা নির্বাচন কমিশন তার মুখের উপরে না করে দিয়েছে। এবং তখন সে বলতে বাধ্য হয়েছে যে দরকার হলে খয়রাত করে সিসিটিভির টাকা জনগণ দেবে এবং সেই সিসিটিভি ইনস্টল করতে যদি কিয়ামত পর্যন্ত সময় লাগে, তাহলে কিয়ামত পর্যন্ত বাংলার মানুষ ওয়েট করবে, তারপরে নির্বাচন হবে। হোয়াট ইজ হ্যাপেনিং? আপনি লক্ষ্য করে দেখেন যে হঠাৎ করে নির্বাচন আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো। বাংলার মানুষ কি নির্বাচনের জন্য রেডি কিনা, বাংলার মানুষ এই অবস্থায় আনরেডি অবস্থায় নির্বাচনে যেতে ইচ্ছুক কিনা, ভোটার কি ভোট কেন্দ্রে যেতে চায় কিনা, এই জিনিসগুলো অ্যানালাইসিস না করে শুধুমাত্র একটা বিশেষ দলকে প্রাধান্য দিয়ে তাদের চাহিদা অনুযায়ী ফেব্রুয়ারির 12 তারিখে ইলেকশন করতেই হবে, এই প্রত্যয় যোগ করার অধিকার ইভেন আমাদের শ্রদ্ধেয় এবং সম্মানিত মাননীয় প্রধান উপদেষ্টাকেই বা কে দিয়েছে? যদি হাদির এই আক্রমণের উপর ভিত্তি করে আমাদের নতুন করে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার প্রয়োজন হয়, করতে হবে। যদি এই কারণে নির্বাচন আগে পিছিয়ে করতে হয়, সেটাও করতে হবে। কিন্তু শুধুমাত্র ইগোয়েস্টিক হয়ে যে আমি একটা তারিখ ঘোষণা করেছি, ওই তারিখে আমার ইলেকশন হতেই হবে এবং যেন তেন প্রকারে হতে হবে, এই ইলেকশন আসলে কতটুকু মানে পিপল এক্সপেকটেশনকে সার্ভ করবে তার ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। একই সাথে সন্দেহ আছে পৃথিবীর আর কোথাও এই গণভোট অথবা হা না ভোট এরকম 4 স্তরে হয় নাই, পৃথিবীতে উদাহরণ নাই। তাহলে আপনি কেন এটা করার চেষ্টা করছেন? যেই 1972 সালের সংবিধানের উপর ভিত্তি করে আপনি নির্বাচন করার চেষ্টা করছেন, সেই 1972 সালের সংবিধান বিভিন্ন সময় সংশোধিত হতে হতে সর্বশেষ যে ভার্সনে আছে, সেই ভার্সনে পরিষ্কার বলা আছে গণভোট কোনো সুযোগ নাই। সংবিধান নিয়ে, এই 72 সংবিধান নিয়ে
এর আগে খালেদা জিয়াও কথা বলেছেন, এখন তো এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, কিন্তু জুলাই বিপ্লবের পর আমরা কিন্তু শেষ পর্যন্ত ইনিয়ে বিনিয়ে যেভাবেই হোক একটা সাংবিধানিক সরকার গঠন করার চেষ্টা করলাম, যেটা নিয়ে বিতর্ক আছে যে আসলে ঠিক ছিল কি বা ছিল না। কিন্তু হাদিকে নিয়ে যে কথা উঠলো, ফ্যাসিবাদের শক্তি এবং আধিপত্যবাদের শক্তি, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যারা আমাদের প্রতিবেশী পুরো 3 দিক জুড়ে আছে, তাদের সাথে আমাদের সম্পর্কটা আসলে কি হওয়া উচিত ছিল আর কি হলো, এটা নিয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। এই কারণে এই ডিসেম্বর মাস, বিজয়ের মাস, আপনি দেখেছেন যে আমাদের বেশ কিছু মুক্তিযোদ্ধাকে ওরা দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিল, সেখানে ওরা এমন একটি ছবিটা নিয়েছে যে ছবিতে আমাদের যারা মুক্তিযুদ্ধের নায়করা ছিল তাদের ছবি তারা কেটে ছোট করে দিয়েছে। সেটার একটা ভিডিও ভাইরাল হয়েছে। নরেন্দ্র মোদী, ভারতের যিনি অনেক দিন ধরে এই প্রধানমন্ত্রী হিসেবে আছেন, ভারতের এই যে প্রধানমন্ত্রী, তারাও তো একটা মানে ধর্মান্ধ দল, তারা এতদিন ধরে ভারতকে শাসন করছে, তারা আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে এমনভাবে টুইট করছে যে এই মুক্তিযুদ্ধটা আমাদের না, তাদের। আসলে মুক্তিযুদ্ধ কি জনতার যুদ্ধ ছিল নাকি ভারত পাকিস্তান যুদ্ধ ছিল? আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ। ইন্ডিয়ান হেজিমনির ব্যাপারে 5ই আগস্টের পর ধীরে ধীরে এই জিনিসটা আমাদের জনগণের কাছে, আমাদের বুদ্ধিজীবীদের কাছে, আমাদের রাজনীতিবিদদের কাছে এত প্রকাশ্য দিবালোকের মতো পরিষ্কার যে এখন আর ভারতের যে এই কূটচাল, এগুলো আমাদের দৃষ্টি এড়ায় না। আমরা নরেন্দ্র মোদীর টুইটে দেখতে পাই বাংলাদেশ শব্দটারই উল্লেখ নাই, একদমই ছিল না। এবং এটা যে কত সুচিন্তিত একটা অ্যাপ্রোচ, তারই একটা বহিঃপ্রকাশ। এবং বাংলাদেশের 4096 কিলোমিটার যে বর্ডার আছে ইন্ডিয়ার সাথে, কেন এই বর্ডার পৃথিবীর সবচেয়ে ভয়ানক বর্ডার, কেন এই বর্ডারে মাত্র 10 বছরে প্রায় 1200-র উপরে বাংলাদেশি, নিরস্ত্র বাংলাদেশি শুধুমাত্র সীমান্ত অতিক্রমের অপরাধে গুলিবিদ্ধ হয়ে মারা যায়? এই প্রশ্নের জবাব এই যে মানসিকতা বা সাইকি ভারতের যে হেজিমনি, সেখান থেকে প্রমাণ হয়। এখান থেকে একই সাথে প্রমাণ হয় যে কেন ভারত আমাদের সাথে যে যত প্রকার ট্রান্সশিপমেন্ট অথবা অন্যান্য ধরনের চুক্তি ছিল, বাণিজ্য চুক্তি, সেগুলো কেন একে একে বন্ধ করে দিচ্ছে। এখান থেকে একই সাথে আমরা কারণ খুঁজে পাই যে কেন ভারত বাংলাদেশের বিরুদ্ধে পানি সন্ত্রাস বা ওয়াটার টেরোরিজম কন্টিনিউ করছে। তারা আমাদের 54টা নদীর ভেতরে প্রায় প্রত্যেকটা নদীর মধ্যেই তাদের দেশের বিভিন্ন এলাকায় 5000-এর মতো বাঁধ স্থাপন করেছে, যেখানে পরিকল্পিতভাবে আমাদের এই নদীগুলোকে শুকিয়ে বাংলাদেশকে একটা ড্রাই ল্যান্ডে পরিণত করার চেষ্টা করছে। দিস ইজ ওয়াটার টেরোরিজম, উই মাস্ট আন্ডারস্ট্যান্ড দিস। আমরা একই সাথে এটাও আমাদের বোঝা দরকার যে 5ই আগস্টের পরে এই ইন্ডিয়ান মিডিয়া কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে, এবং টু বি ভেরি স্পেসিফিক, বাংলাদেশের প্রধান উপদেষ্টা, ইন্টারিমের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে উঠে পড়ে লাগলো। তারা মাইনরিটি কার্ড খেলার চেষ্টা করলো, তারা বিভিন্ন ধরনের অপতথ্য দিয়ে চেষ্টা করলো যে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে, যেখানে আপনি সঠিকভাবেই বলেছেন যে ভারত নিজেই কিন্তু একটা টেরর কান্ট্রি। তাদের দেশে উগ্র হিন্দুবাদ যেটা আছে সেটাকে তারা লালন করছে, এবং এই লালন করার কারণে তারা যেটা করেছে, এই উগ্রপন্থাটাকে বাংলাদেশের উপরে চাপিয়ে দেওয়ার জন্য তারা খুব সুকৌশলে দীর্ঘদিন ধরে একটা পরিকল্পনা করেছে। এবং এই পরিকল্পনাকে যদি আপনি বুঝতে চান, আপনাকে 1947 থেকে শুরু করতে হবে। 1947 সালে ভারত এবং পাকিস্তান নামে দুটো রাষ্ট্র তৈরি হলো, এবং পাকিস্তানের 2টা পার্ট, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। সুতরাং জন্মলগ্ন থেকে 1947 সালে ভারত থ্রেটের ভিতরে ছিল, হুমকির ভিতরে ছিল যে পাকিস্তানের সাথে যদি কখনো ভারতের কোনো সংঘাত হয়, তাহলে একই সাথে তাকে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে 2টা ফ্রন্টে ফাইট করতে হবে। এই থ্রেটটা, এই হুমকিটা চিরতরে ধ্বংস করার জন্য সেই 1947 সাল থেকে ভারত সরকার ক্রমাগত ইন্ধন জুগিয়ে যাচ্ছিল যে কিভাবে এই পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানকে আলাদা করে ফেলা যায়, এবং প্রয়োজনে বাংলাদেশ নামে যে রাষ্ট্রটি আছে এই রাষ্ট্রটিকে প্রথমে স্বাধীনতা দেওয়া হবে, এবং স্বাধীনতা দেওয়ার পর চেষ্টা করা হবে যে এই দেশে যেন একটা পাপেট গভর্নমেন্ট তৈরি হয়, যে পাপেট গভর্নমেন্টকে কিছুদিন বসিয়ে রেখে তারপর সুবিধা মতো সময়ে সিকিম স্টাইলে একজন লেন্দুব দর্জি ক্রিয়েট করে
বাংলাদেশকেও তাদের ম্যাপের ভিতরে ঢুকিয়ে ফেলবে। আমরা যে বিষয় দেখি ফেলানির যে তারে ঝুলে থাকা, আবরার হত্যাকাণ্ড, হাদিকে গুলি করা, একই সূত্র কি? অবশ্যই, কারণ আপনি দেখেন ভারত কোথায় শুরু করেছিল, কোথায় থমকে গিয়েছিল, আবার কোথা থেকে রিস্টার্ট করেছে এবং আবার কোথায় থমকে গেল, এটা আমাদেরকে বুঝতে হবে। 1971 সালে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে সরকার গঠন করলেন এবং উনি কী করলেন, সকল পলিটিক্যাল পার্টি স্টপ করে দিয়ে বাকশাল কায়েম করলেন, একটা মাত্র পলিটিক্যাল পার্টি। এটা কেন? দিস ইজ এ ডেঞ্জারাস ইন্ডিকেশন যে এই বাকশাল একটা সময় গিয়ে সিকিম স্টাইলে সংসদে কিন্তু বিল নিয়ে আসতে পারতো যে বাংলাদেশ কি ভারতের আরেকটা প্রদেশ হিসেবে জয়েন করবে কিনা। ওই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটবার আগেই উনি মারা গেলেন এবং নতুন একটি সরকার আসলো এবং সেই সরকার প্রধান হলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার ছিলেন, উনি একজন জেট ফোর্সের কমান্ডার ছিলেন এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন বীর সৈনিক, পদপ্রাপ্ত সৈনিক ছিলেন। সুতরাং উনি যখন আর ইন্ডিয়াকে পাত্তা দিলেন না, এরপরে ইন্ডিয়া একটা সময় পর্যন্ত দমে গেল, কিন্তু ইন্ডিয়া কিন্তু বসে ছিল না। তারা কি করলো, শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরপরই তার কন্যাকে সপরিবারে দিল্লিতে এনে জায়গা দিল এবং দীর্ঘ 6 বছর সেখানে তাকে রাখলো। কেন রাখলো? তো ওই রাখার পরে 6 বছর দিল্লিতে থাকার পরে শেখ হাসিনা বাংলাদেশ শাসন করেছে 22 বছর। এই 22 বছর যখন সে শাসন করলো, তখন আবার আস্তে আস্তে ওই প্ল্যান আলফা, যেটা যে আবার সিকিমের স্টাইলে এটাকে এই দেশের মানুষদের মাথায় আস্তে আস্তে ব্রেন ওয়াশ করতে করতে এমন একটা অবস্থা নিয়ে আসো, প্রথমে তাদের আর্মিকে বোঝাও যে আসলে ভারত এনিমি না, ভারত তো কখনো মারবে না। সুতরাং কি হবে, তখন আর্মির ধার কমে যাবে। যেই আর্মির শত্রু থাকে না, সেই আর্মি আসলে কিসের এগেনস্টে প্রস্তুতি নিবে। সুতরাং এটা কমে আসবে, সাংস্কৃতিক বিভিন্ন ধরনের পান্তা ভাত আর ইলিশ মাছের লেনদেন হবে এবং আস্তে আস্তে আপনার পুরা মিডিয়া ক্যাপচার করে ফেলবে ভারত বন্দনা, ভারত বন্দনা, ভারত বন্দনা। আপনি পেঁয়াজ খেলে ভারতের পেঁয়াজ, চাল খেলে ভারতের চাল, তুলা আনলে ভারত থেকে, সুতা আনলে ভারত থেকে, চিকিৎসা করলে ভারত যেতে হবে, রাইট? আপনার পুরো মাইন্ডসেট এবং সাইকিতে আপনাকে ভারত নির্ভর করে তোলা হবে, ডিপেন্ডেন্ট করে ফেলা হবে, যাতে এক সময় আপনি ফিল করতে শুরু করেন বাংলাদেশের আর থাকার কি দরকার, দিল্লির সরকারের আন্ডারেই না চলে যাই। এই জায়গাটায় ব্রেন ওয়াশিংটা চলছিল এবং এই ব্রেন ওয়াশিংটা এমন পর্যায়ে চলে গেছিল, আমরা বাংলাদেশের সিটিং পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে শুনলাম, উনি গিয়ে বলে আসলেন দিল্লিতে, হাসিনাকে আবার রাখবেন কিন্তু দাদারা। সো ডেঞ্জারাস, শেমলেস। সো ওই জায়গা থেকে 5ই আগস্টে এসে ধরেন এখন আবার ট্রেনটা, ওই যে ট্রেন্ড ছিল ওটাকে থমকে দিয়েছে আমাদের ইয়াং জেনারেশন, আমাদের জেনজি যারা। কিন্তু বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যান্ড কশাস। কয়েকটা পয়েন্ট মাথায় রাখবেন আপনারা সবাই। সেটা হচ্ছে, এই মুহূর্তে শেখ হাসিনা কোথায়? দিল্লিতে। তার স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? তার গোয়েন্দা প্রধানরা কোথায়? তার সময়কার পুলিশ প্রধানরা কোথায়? তাহলে তাদেরকে সবাই যখন দিল্লিতে ওয়েট করছে, তাদেরকে যখন ওখানে একটা ছায়া সংসদ করার সুযোগ কে করে দিয়েছে? ভারত। তাদের বিবৃতি কে বাইরে আসতে দেয়? ভারত। তার মানে ভারত এবং হাসিনা এখন একত্রে চেষ্টা করছে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করার জন্য। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটা ইন্টারন্যাশনাল পার্সোনার থাকার কারণে পারছে না, বাট কালকে যখন ইলেকটেড একটা গভর্নমেন্ট আসবে, ডক্টর ইউনূসের ধারে কাছের পলিটিশিয়ান কি আছে? কার সেই ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি আছে? নাই। মাইন্ড ইট, এই যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্ট একদিকে দেশটা চালানোর চেষ্টা করবে, আর ঠিক পাশে থেকে দেশটাকে নষ্ট করার জন্য, দেশটাকে ডিস্টেবিলাইজড করার জন্য একটা দল ওখানে বসে আছে। আপনি যতক্ষণ পর্যন্ত ভারতের মাটিতে বসে থাকা আওয়ামী লীগের যে টেরোরিস্ট এবং আওয়ামী লীগের যে এক্স পলিটিশিয়ানসরা আছে, তারা যতক্ষণ পর্যন্ত ওখানে সংঘবদ্ধভাবে কাজ করবে, তারা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাবে, তারা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে কাজ করার সুযোগ পাবে, তারা যতক্ষণ পর্যন্ত সেখান থেকে ফান্ড বাংলাদেশে ঢুকাতে পারবে এবং বাংলাদেশে তাদের থাকা যে সমর্থকরা আছে, তারা কিন্তু প্রশাসন যন্ত্রে আছে, তারা পুলিশ যন্ত্রে আছে, তারা অন্যান্য সব গোয়েন্দা সংস্থা, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ সব জায়গায় কিন্তু তারা আছে। তাদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি চিহ্নিত করতে না পারবেন, তাদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি আইসোলেট করতে না পারবেন, তাদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি নিষ্ক্রিয় করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এই রাষ্ট্র চালানো অত্যন্ত কঠিন হয়ে যাবে এবং নতুন গভর্নমেন্ট যে আছে তার জন্য খুবই দুরূহ হবে এই সরকার টিকিয়ে রাখা। আজকে হাদির উপরে যে আক্রমণ হয়েছে, এই আক্রমণ দ্বারা এটা একেবারে অকাট্যভাবে প্রমাণিত যে তারা চাইলেই বাংলাদেশের ভিতরে ঢুকে
এই ধরনের নাশকতা করে আবার নিরাপদে ফিরে যেতে পারে। বাংলাদেশের সকল সন্ত্রাসীর নিরাপদ অভয়ারণ্য এই মুহূর্তে ইন্ডিয়া। এটা পৃথিবীর কাছে আমাদেরকে এক্সপোজ করতে হবে। বাংলাদেশ ইজ এ কান্ট্রি, এনি টেররিস্ট, any criminal doing any offense or saboteur activities or sabotage in Bangladesh, India is harboring them. And India is an enemy to Bangladesh. এবং গতকালকে তো আমাদের হাই কমিশনারকে ডেকে নিয়ে তারা একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে, যদিও আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বা এখান থেকে খুব কঠিনভাবে বলা হয়েছে যে নসিহত করতে নিষেধ করা হয়েছে ভারতকে। ভারত যেন বাংলাদেশের নির্বাচন নিয়ে নসিহত শব্দটা ব্যবহার করেছে, যে বিভিন্ন আদেশ উপদেশ দেয়া। এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় মেরুদণ্ড সোজা করে যে বক্তব্য দিতে পারলো, নির্বাচিত সরকারের পক্ষে কি এটা সম্ভব? আগে তো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ স্যারের স্যুটগুলো একটু টাইট করা দরকার, কারণ উনি এত লুজ স্যুট পরে যে ওনারা দেখলেই মনে হয় একটু দুর্বল মানুষ। ফিজিক্যাল অ্যাগ্রেশনের একটা মানে প্রয়োজন আছে, আপনার ওই মানে একটা বিল্ড লাগে, দ্যাট অলসো এফেক্ট ইউর মাইন্ডসেট। তো তৌহিদ স্যার যখন কথা বলেন তখন আমরা আর একটু জোর চাই ওনার গলায়, যে জোরটা আমাদের হাদির গলায় আছে, যে জোরটা আমাদের অন্যান্য যারা ইয়াং জেনারেশন তাদের গলায় আছে, এই জোরটার রিফ্লেকশন পাই না। তারপরে উনি যতটুকু বলছেন আলহামদুলিল্লাহ, উই কংগ্রেচুলেট হিম। বাংলাদেশ মানে বাংলাদেশের শেষ বাংলাদেশি যে আছে সেও মারা যাবে, কিন্তু ভারতের অধীন হবে না। ইটস রিটেন, ইটস গ্যারান্টেড। জান দিয়ে দিব, কিন্তু ভারতের অধীনে আমরা হব না। সুতরাং এই রাষ্ট্রকে কোন ভারত মনে করেন যে কবজা করবে? কবজা করার কোনো সুযোগ নাই। সুতরাং বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছে, বাংলাদেশের প্রশাসনে যারা আছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আছে, আমরা চাই তাদের কণ্ঠে আমাদের এই প্রতিফলনটা থাকুক। আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না, কিন্তু ভারত আমাদের বিরুদ্ধে যে হেজিমনি করছে তা তো আমাদের দাঁত ভাঙা জবাব দিতেই হবে। আমরা জান দিয়ে দিব, আমাদের ধন সম্পদ যা আছে তা দিয়ে আমরা করব, এটা প্রতিহত অবশ্যই করব। ভারত যেটা করতেছে যে আমাদের নির্বাচন নিয়ে কথা বলার চেষ্টা করে, ভারত আমাদের নির্বাচন নিয়ে কথা বলার কে? আমরা কি ইন্ডিয়ার নির্বাচন নিয়ে কখনো কোনো মন্তব্য করি না করার প্রয়োজন বোধ করি? আমরা কখনো এটা প্রয়োজন বোধ করি না। তাদের আরএসএস যে জঘন্য কাজ করতেছে, তারা যে তাদের দেশে যে বাবরি মসজিদ আছে সেই মসজিদটা তো ভাঙছেই, এবং এই মসজিদ ভাঙার সময় 2000 মুসলমানকে তারা হত্যা করেছে। তারা নিয়মিত তাদের দেশে বিভিন্ন মসজিদ ভাঙে এবং ভেতর থেকে মন্দির খুঁজে বের করে। আমরা তো এটা নিয়ে কোনো বক্তব্য দিইনি। আমরা স্বাধীনতার ভিতরে থাকছি। এই 5ই আগস্টের পরে ভারতের 2টা দূতাবাসে, বাংলাদেশের 2টা দূতাবাস ইন ইন্ডিয়া, যেটা তারা প্রথমত হচ্ছে আক্রমণ করেছে, সেখানকার মানে সম্পদ নষ্ট করেছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, বাংলাদেশের পতাকা তারা একটা জায়গায় ছিঁড়েছে আর একটা জায়গায় পতাকা পুড়িয়ে দিয়েছে। আরএসএস এগুলোকে লিড দিয়েছে, আরএসএস এটাকে লিড দিচ্ছে। তো এইরকম একটা উগ্র রাষ্ট্র যখন পাশে থাকে তখন আমাদের সতর্ক হওয়ার যথেষ্ট কারণ আছে। এবং এই ভারত যদি ভেবে থাকে যে এটা কেউ দেখছে না, অত্যন্ত ভুল করছে। আন্তর্জাতিক বিশ্ব অত্যন্ত গভীর মনোযোগের সাথে এই ডেভেলপমেন্টটা দেখতে পাচ্ছে। স্পেশালি বাংলাদেশের বিরুদ্ধে ভারত দিল্লিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে বসিয়ে রেখে খাইয়ে পরিয়ে যে অপকর্মগুলো বাংলাদেশের বিরুদ্ধে করছে, এটা পুরো বিশ্ব দেখতে পাচ্ছে, আন্তর্জাতিক মহল এটা ফলো করছে। যে প্রশ্নটা আপনি করেছেন যে তার সেই এখতিয়ার আছে কিনা, অবশ্যই ভারতের সেই এখতিয়ার নাই। কারণ হচ্ছে যে এর আগের যে 14 ইলেকশন, 18 ইলেকশন, ইভেন 24-এর ইলেকশন যেটা হয়েছে, তখন যে ভয়াবহ কারচুপি হয়েছে, ইলেকশন রিগিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং হয়েছে, ভারতের কোনো বিবৃতি ছিল না। তাহলে যখন অপকর্ম হয়েছিল তখন আপনি কিছু বলেননি, আর এখন যখন ওই পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বাংলাদেশের সাধারণ মানুষ বিলিভ করতে শুরু করেছে যে একটা গ্রহণযোগ্য নির্বাচন হতে যাচ্ছে, তখন আপনি বাগড়া দেওয়ার কে? সুতরাং এটা আমার ধারণা তারা তাদের যে সভ্যতার সীমা আছে তা অতিক্রম করে বক্তব্য দেওয়ার চেষ্টা করছে। এবং ভারতের জন্য মেসেজ খুব স্পষ্ট। আপনি যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, শেখ হাসিনার সাবেক পুলিশ প্রধান, শেখ হাসিনার সাবেক গোয়েন্দা প্রধান এবং বাংলাদেশ থেকে পলাতক গাদ্দার কিছু জেনারেল যারা আছে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি ইন্ডিয়া রাষ্ট্রের মাটিতে হারবার করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সাথে কোনো ফ্রেন্ডশিপের সুযোগই নাই। আমি আরেকটি প্রশ্ন করতে চাই। সম্প্রতি দেখেছেন যে বাংলাদেশ বিমান বাহিনী বেশ কিছু ফাইটার জেট কেনার জন্য চুক্তিতে সাইন করেছে, ইউরো ফাইটার, এবং পরবর্তীতে বোধহয় চায়না থেকে যে F-16 বা এরকম কিছু বিমান কেনার চিন্তা করছে। আমাদের যে ভূ রাজনীতি, আমাদের যে সামরিক বাহিনী, আমাদের যে বর্ডার ক্রাইসিস, এই জায়গাটা কি মানে আমাদের তো বৃহৎ জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণ করাই কষ্টসাধ্য, সেই জায়গায় কি এটা আমাদের উচ্চাভিলাষী চিন্তা হয়ে যাচ্ছে না?
না না, এটা অত্যন্ত প্র্যাকটিক্যাল চিন্তা। আমি কি ত্রিপুরা, আমি কি নাগাল্যান্ড, বাংলাদেশ কি পশ্চিমবঙ্গ? আমার তো নিজস্ব মানে সিকিউরিটি ফোর্সেস লাগবে, আমার রেগুলার আর্মি, নেভি, এয়ারফোর্স লাগবে। আজকে ত্রিপুরার রাজা যে আছে সে বলতে পারে যে তার বিমানের দরকার নাই, কারণ ভারতীয় বিমান বাহিনী, বায়ুসেনা তাকে হেল্প করবে। আমার কেন বিমান দরকার? আমার অবশ্যই বিমান দরকার এই কারণ হচ্ছে ভারত ইতোমধ্যে বাংলাদেশের যে লালমনিরহাট আমাদের যে বিমানবন্দরটা আছে তার আশেপাশে তাদের কমান্ডো বাহিনীর ক্যান্টনমেন্ট স্থাপন করেছে। তারা অলরেডি ত্রিপুরা এবং অন্যান্য এলাকায় তাদের শক্তি সঞ্চয় করছে। তো এর দ্বারা তারা আমাদেরকে তো বাধ্য করছে আমাদের নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা যেটা আছে সেটা রক্ষা করার জন্য আমরা তো চেষ্টা করবই। এবং তার প্রেক্ষিতেই আমরা যেটা করতেছি, 4th জেনারেশনের আমরা J-10C কেনার চেষ্টা করতেছি চায়না থেকে। এর সাথে 4.5 জেনারেশনের আমরা ইউরো ফাইটার যেটা আছে ওটা কেনার চেষ্টা করছি। এই দুইটার কম্বো যদি আমাদের এখানে আসে, প্লাস আমাদের রাডার এবং আমাদের অন্যান্য যে জিনিসগুলো পারচেসগুলো আছে, এই জিনিসগুলো যদি কম্বিনেশন ক্রিয়েট হয়, তাহলে আমার ধারণা ভারত একটা উপযুক্ত শিক্ষা পাবে। শিক্ষাটা কি না, ভারতীয় মানে ভারতকে আমরা পরাভূত করব যুদ্ধে, অথবা ভারতের মানে ভূমি দখল করার চেষ্টা করব, সেই ইচ্ছা আমাদের কখনো নাই। কিন্তু ভারত যে প্রবণতাটা শো করছে তাতে মনে হচ্ছে ভারত বোধহয় বাংলাদেশে যে কোনো মুহূর্তে সামরিক একটা আক্রমণ, সার্জিক্যাল স্ট্রাইক কিছু একটা করার চেষ্টা করতে পারে। যদি ওরকম কিছু হয়, আর তখন যদি আপনার এই কম্বোটা থাকে, ইউরোফাইটার প্লাস J-10C প্লাস ইউর সাবমেরিন অ্যান্ড রাডার অ্যান্ড আদার থিংস অ্যাম্পস, দেন ওই ভারতের যে মনের বাসনাটা আছে এটা অনেক কমে যাবে। কারণ সে তখন জানে এই আগুনে হাত দিলে হাত পুড়বে, সুতরাং সে আগুনে হাত দিবে না। আর শুধু ভারতের কথা কেন বলছি, একই সাথে মিয়ানমারও সিধা হয়ে যাবে। আপনি দেখবেন যে সুসুর করে এই যে রোহিঙ্গা যেগুলো আছে, আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝে শুনেই বলছে, এই বিমান কিনবে বলেই বলছিল যে রোহিঙ্গারা আগামী ঈদের আগে ভাগতে পারে। বিকজ যখন আপনার হাতে এই ক্যাপাসিটি থাকে তখন আর মনে করেন যে ওই সীমান্তে এসে মিয়ানমার আপনার সাথে লুতুপুতু করার চেষ্টা করবে না, কারণ তখন রেঙ্গুন বলেন আর নিপদে বলেন আপনার রেঞ্জের ভেতরে ঘুরায় দিয়ে আসবে। আর কেউ যদি জানে যে এখানে হাত দিলে আগুনে পুড়বে, তাহলে নিশ্চয়ই সে হাত দেওয়ার আগে বারংবার চিন্তা করবে যে এখানে হাত দেওয়া ঠিক হবে কিনা, যদি না শিশু অথবা পাগল হয়। এবং এই যে শহীদ মিনারে যে প্রোগ্রামটি হলো হাদিকে নিয়েই সব দল যে এক হয়ে তারা যে প্রোগ্রামটি করলো, সেখানে আপনি দেখেছেন যে আমি একটু থামাবো আপনাকে, সব দল, আর ইউ শিওর? সব দল আসেনি, কিন্তু বেশিরভাগ দলগুলোই এসেছে যারা জুলাইয়ের পন্থী ছিল। বড় দলের ভেতরে বিএনপি সেখানে পার্টিসিপেট করেনি। নিশ্চয়ই তাদের সেখানে নিশ্চয়ই কোনো জবাব আছে, তারা হয়তো এটা দিবে, বা বিএনপির কোনো প্রতিনিধি পরবর্তীতে আসলে আমি এই বিষয়টি নিয়ে প্রশ্ন করব। তারা আসেনি ওই জায়গায়, এবং উই ফেল্ট দেয়ার অ্যাবসেন্স, উই সিরিয়াসলি ফেল্ট দেয়ার অ্যাবসেন্স। হাদির ব্যাপারে অ্যাবসেন্স কেন? এটা নিশ্চয়ই আমি তাদের কোনো প্রতিনিধি যদি আমার শোতে কখনো আসে, আমি নিশ্চয়ই তাদেরকে প্রশ্ন করব। সেখানে হাসনাত আব্দুল্লাহ একটি কথা বলেছে যে তোমরা যদি আমাদের সন্ত্রাসীদের আশ্রয় দাও, আমাদেরকে যদি বিপদে ফেলো, আমাদের যদি জান না থাকে, তাহলে তোমাদের যে 7 সিস্টার্স আছে, তার যে আন্দোলনকারীরা আছে, তাদেরকে আমরা আশ্রয় দিয়ে তোমাদের 7 সিস্টার্স আলাদা করে দিব, এরকম একটা হুমকি দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আবার বলেছে যে সে সরকারের কেউ না। এখানে কি আবার পররাষ্ট্র মন্ত্রণালয় একটু নতজানু হয়ে গেল? না, এটা অ্যাবসলিউটলি নতজানু না। হাসনাতকে আমরা সবাই ভালোবাসি। হাসনাতের যে ইমোশন আছে, হাসনাতের যে দেশপ্রেম আছে, তাতে কোনো সন্দেহ নাই। বাট হাসনাতের যে ঘাটতি আছে সেটাও আমাদেরকে স্বীকার করতে হবে। বয়স কম, এখনও জিও পলিটিক্সটা ওভাবে আত্মস্থ করে ওঠেনি। পলিটিক্যাল রেটোরিক হিসাবেই ধরবো আমি ও যেটা বলছে, কারণ ভারতীয় মুখ্যমন্ত্রীরা তো সকাল বিকাল বলে মানে এটা নিয়ে নিবে, ওইটা নিয়ে নিবে, উই ডোন্ট মাইন্ড ওটাতে। তাদের তো টেলিভিশন মিডিয়াও থাকবে না, বাংলাদেশ থাকবে না, পাগলের মতো প্রলাপ বকে। এক্স্যাক্টলি। সো এই জায়গায় এটা হচ্ছে পলিটিক্যাল রেটোরিক, রাজনৈতিক ভাষা। এটাকে রাজনীতির ভাষাতেই রাখতে হবে, এটাকে মিন করা যাবে না। এখন ভারত আবার একটু প্যানিক থাকে, কারণ যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে 7 সিস্টার্স আমাদের মাছ দিয়ে সমুদ্র দেখবে, ওরা ওখানেও খুঁজে পাইছে 7 সিস্টার্স দখলের কথা বলতেছে নিরীহ ডক্টর মোহাম্মদ ইউনূস। অথচ উনি কিন্তু পুরো অর্থনৈতিক প্রেক্ষাপটে কথাটা বলেছিলেন। তারা যে বোঝে না তা না, তারা বুঝেই এই কাজটা করে, এবং এই জন্য হাসনাতের মতো জবাব দরকার আছে। সুতরাং হাসনাতের এই জবাবকে পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে আমি মানে অ্যাকসেপ্ট করব। বাট এগেইন আমাদের আবার এই জায়গাটাতে
একটু বুদ্ধিমত্তারও পরিচয় দিতে হবে, এবং একই সাথে এই জায়গায় ম্যাচুরিটি শো করারও একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্র এক্সপানশনিস্ট অ্যাটিটিউড কখনো শো করে না। আমরা কখনো আমাদের রাষ্ট্রের সীমা, ভারত যেরকম আপনি জানেন যে 1947 সালে যখন ভারত স্বাধীনতা লাভ করে, তারপরে কিন্তু তারা হায়দ্রাবাদ দখল করেছে, সিকিম দখল করেছে, গোয়ার দিকে পর্তুগিজ কলোনি যেগুলো ছিল সেগুলো দখল করেছে, তারা কাশ্মীরকে দখলে রাখার চেষ্টা করছে। সুতরাং তাদের ভিতরে কিন্তু একটা প্রবণতা আছে যে তারা সুযোগ পেলেই তাদের ম্যাপ বাড়ানোর চেষ্টা করে। বাংলাদেশের এই প্রবণতাটা কখনো ছিল না, এবং এটা আপনি যদি একেবারে প্রাগৈতিহাসিক কাল থেকে দেখেন যে বাংলাদেশের যে ভূমিটা আছে, এই ভূমিটা তো আদি ভূমি না, আস্তে আস্তে পলি জমে জমে তৈরি হয়েছে, এবং জমার পর থেকে এই যে এলাকাটা আমাদের বাংলাদেশের এলাকাটা আছে, এই জায়গায় সুবহানাল্লাহ, আল্লাহ যে একটা সুবিধা দিচ্ছে সেটা হচ্ছে আপনি সামান্য কিছু বীজ বপন করলেই সুন্দর গাছ হয়। বপনও করতে হয় না, পাখি উড়ে খেয়ে যে ফেলে যায় সেটাও এখানে জন্মায়। এখানে আল্লাহর রহমতে সুপেয় পানির প্রচণ্ড উৎস আছে। আমরা সারা জীবন সমুদ্র তীরবর্তী দেশ, তারপরে আমরা কি বলি, আমরা নদীমাতৃক দেশ। আমার এক মানে নরওয়েজিয়ান ফ্রেন্ড আমাকে একবার বলছিল যে ইউ পিপল আর অলওয়েজ এ লিটোরাল কান্ট্রি, বাট ইউ ট্রাই টু সে দ্যাট ইউ আর এ রিভারাইন কান্ট্রি, ওয়াই? এবং তখন আমি আবার মজা করে তাকে একটা আনসার দিয়েছিলাম যে তোমার দেশে তো ঠান্ডা বেশি, খাবার কম, আমাদের দেশে মাশাআল্লাহ রিজিক আল্লাহ অনেক দিছে, এই জন্য তোমরা ভাইকিংস হইছো, তোমরা মানে সমুদ্র জয় করছো। আমাদের দেশের লোকজন দেশেই আরামে থাকতে ভালোবাসে, এরা কখনো সমুদ্র জয় করার চেষ্টা করে নাই। একটা মাত্র বোধহয় রাজা বিজয়ের সময় বোধহয় একটা এক্সপিডিশন হয়েছিল শ্রীলঙ্কাতে, এছাড়া বাংলাদেশ থেকে নর্মালি কোনো নৌ অভিযান হয় নাই। তো এখন এই যে ওভারঅল প্রেক্ষাপটটা আমাদের, যে আমরা কিন্তু সম্প্রসারণবাদী একটা রাষ্ট্র না, একই সাথে আমরা আবার আমাদের প্রতিবেশী যারা আছে তাদের সাথে সহনশীল আচরণ করতে চাই। দেখেন হাসনাত আজকে যেটা বলার চেষ্টা করতেছে, হাসনাত এটা জানে নিশ্চয়ই, আমি তাকে এটা নোটিস করব এবং আমি তার অ্যাটেনশন ড্র করব। আজকে আসামের যে স্বাধীনতা আন্দোলন, নাগাদ যে স্বাধীনতা আন্দোলন, এটা আমাদের স্বাধীনতা আন্দোলনের চেয়ে পুরাতন। হ্যাঁ, আসামেরটা অনেক পুরনো, রাইট। সো সুতরাং তাদেরকে নতুন করে উস্কে দেওয়ার কিছু নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তাদের দেশের স্বাধীনতা তারা যদি অর্জন করতে না পারে, আমার এত গরজ নাই ওই জায়গায় গিয়ে ঝামেলা করার। ঠিক আছে, আমরা মানে আমাদের দেশটাকে আমরা অখণ্ড রাখতে চাই, আমাদের দেশটাকে আমরা শক্তিশালী করতে চাই। আমাদের দেশে মাশাআল্লাহ সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানুষ, আমাদের প্রচুর মানুষ আছে এই জায়গায়, আমরা এই মানুষদেরকে স্কিল দিয়ে জনসম্পদে পরিণত করতে চাই। ভিন্ন আলোচনায় একটু ফিরতে চাই, যেহেতু জনগণের কথা বললেন, আপনি একটি দলের প্রধান, আলহামদুলিল্লাহ, জনতার দল। আপনারা সম্প্রতি ইশতেহারও দিয়েছেন, নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন। এতক্ষণ অনেকটা ওশি নিয়ে আলোচনা হলো, এবার একটু মসি নিয়ে আলোচনা করতে চাই। এবং আপনার এই পার্টির মার্কা হচ্ছে মসি, ওশির চেয়ে মসি কি আসলেই বড়? ধন্যবাদ। এতে কোনো সন্দেহ নাই, কারণ অনেকেই ব্যাপারটা বোঝে না। অনেকে ভাবে যে জেনারেল সাহেব চাইলে যুদ্ধ শুরু হয় না। যুদ্ধ শুরু হয় হচ্ছে যখন একটা রাষ্ট্র তার সংসদে সিদ্ধান্ত নেয় যে যুদ্ধ করব, তখন রাষ্ট্রের যে পুরো অর্থনৈতিক এবং তার প্রোডাকশনের যে টোটাল ক্যাপাসিটি আছে, এইটা যখন সে যুদ্ধের পিছনে দিতে রাজি হয়, তখনই কিন্তু যুদ্ধটা শুরু হয়। তার আগ পর্যন্ত এটাকে আপনি যুদ্ধ বলতে পারবেন না, এবং এটা কিন্তু ফর্মাল ডিক্লারেশন হয় যে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। আর বাকি যেগুলো হয় এগুলো ছোটোখাটো স্কারমিশ, ইভেন আপনার ধরেন লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট, পার্বত্য চট্টগ্রামে যেরকম ধরেন যেটা চলতেছে, এটা যুদ্ধ বলতে পারবেন না, এটা হচ্ছে ধরেন কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনস। তো এখন এই যুদ্ধ যে ঘোষণা হয়, সাইন হয় কি দিয়ে? কলম দিয়ে। সুতরাং আল্লাহ পাক পবিত্র কোরআনেও বলছেন, একটা মানে আয়াতে প্রথম আয়াত যেটা, সেই আয়াতে বলছেন যে নুন, শপথ সেই কলমের এবং যা কিছু লিখিত। আবার একই সাথে এটাও বলছেন যে নিশ্চয়ই আমি মানব জাতিকে কলমের দ্বারা শিক্ষা দিয়েছি। সুতরাং কলম অফকোর্স অনেক বেশি শক্তিশালী। এখন আমাদের জন্য যেটা বাস্তবতা, জনতার দলের যে ক্রিয়েশনটা হয়েছে, এই ক্রিয়েশনের ক্ষেত্রে মানে আমরা কিছু অবসরপ্রাপ্ত সামরিক সদস্যরা মিলে এই রাজনৈতিক প্ল্যাটফর্মটা ক্রিয়েট করেছি। এবং এটা ক্রিয়েট করার পিছনের মূল কারণ হচ্ছে 5ই আগস্টের পরে আমরা যখন দেখলাম যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে আমরা আসলে জনগণের সেবা করার রাজনীতি করার একটা সুযোগ পাব। তখন আমরা দ্রুত একটা জিনিস কানেক্ট করলাম, সেটা হচ্ছে যে আজ থেকে প্রায় 2-2.5 হাজার বছর আগে প্লেটো একটা মজার কথা বলে গেছেন। তিনি বলছেন যে ভদ্রলোক যখন পলিটিক্সে না আসে, তখন অভদ্রলোক পলিটিক্স করে, আর অভদ্রলোক পলিটিক্স করে
এবং ভদ্রলোকদের শাসন করে। আর এই যে ভদ্রলোকরা যে অভদ্র লোকদের দ্বারা শাসিত হচ্ছে, এটা হচ্ছে ভদ্রলোকদের পলিটিক্সে না আসার শাস্তি। মানে যোগ্যরা অযোগ্যদের আন্ডারে তখন, রাইট, এটা হচ্ছে যোগ্যদের শাস্তি, যে তারা অযোগ্যদেরকে স্পেস দিয়েছে তাদেরকে শাসন করা। তো তখন আমরা চিন্তা করলাম যে ওকে, বাংলাদেশের এখন যে একটা ক্রাইসিস পিরিয়ড চলতেছে, এই পিরিয়ডে একটা লিডারশিপ ক্রাইসিস তৈরি হয়েছে। এই লিডারশিপ ক্রাইসিসটা আবার পলিটিশিয়ানরা নিজেরাই তৈরি করছে। যেমন আওয়ামী লীগের ক্ষেত্রে শেখ হাসিনা একলা পলিটিশিয়ান লিডার ছিল, আর তার আন্ডারে আর দেখার মতো নেওয়ার মতো গ্রহণযোগ্য কোনো পলিটিক্যাল লিডার গড়ে ওঠে নাই। সেম ঘটনা ঘটছে আবার তাদের অপোজিশন যারা ছিল, অন্যান্য পার্টি যারা আছে, ওই যে ওয়ান ম্যান শো। সো এই ওয়ান ম্যান শো থেকে বেরোয় আসাটা দরকার ছিল আমাদের যেটা দরকার ছিল সেটা হচ্ছে ইয়াং জেনারেশন অনেক কষ্ট করে যে একটা, আপনি যদি এটাকে সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স বলতে চান, বাংলাদেশ 2.0 বলতে চান, ইউ ক্যান সে, বাট দেন এটা গড়ে দিবে কে? আমাদের ছোট ভাইয়েরা যারা আছে তারা তো এটা করছে, বাট তাদের তো সেই এক্সপিরিয়েন্স, স্কিল, ওই জিনিসটা নাই। তাদের প্রচণ্ড দেশপ্রেম আছে, কিন্তু তাদের এই যে দেশপ্রেমটাকে মানে সুন্দর মতো চ্যানেল করা এবং এটা দিয়ে দেশটাকে গড়ে তোলা, ওই জায়গাটাতে আমরা ফিল করেছি যে আমরা হয়তো কন্ট্রিবিউট করতে পারবো। সামরিক বাহিনীর লোকজন যখন কোনো পার্টি রিফর্ম করে বা পার্টি তৈরি করে, তখন বিভিন্ন আলোচনা হয় যে এরা আসলে কাদের মদতপুষ্ট, কোন দেশের গোয়েন্দা সংস্থা তাদেরকে পেট্রোনাইজ করে। আমি এই প্রশ্নটা করতেই চাই যে জনতার দল, আপনারা যে দল করেছেন সামরিক বাহিনীর লোকজন মিলে, আপনাদের ফান্ডিং আসলে কোন দেশ করে? থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই আমি একটা জায়গায় কারেকশন দিই, সেটা হচ্ছে যে আমরা কিন্তু সামরিক বাহিনীর সাবেক সদস্য, এবং এই মুহূর্তে আমার এবং আপনার সিটিজেন হিসেবে যে মানে চার্টার এবং যে রাইটস সেম। আবার এটাও সত্য যে সামরিক বাহিনীর লোকজন আসলে কখনো সাবেক হয় না। আজকে যদি যুদ্ধ হয়, আজকে যদি ডাকে, আপনি কিন্তু মেজর র্যাঙ্কে গিয়ে যুদ্ধ করবেন। ওটা হচ্ছে যুদ্ধকালীন বাস্তবতা, এটাকে বলে রিকল করা। সো ওই রিকল হলে পরে আমরাও যাব, আবার একই সাথে কনস্ক্রিপশনও হবে, আপনারাও তখন ডাক পাবেন যে আপনারা কারা কারা আগ্রহী। কিন্তু প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে অনেকেই এই জায়গাটায় ব্লার করে ফেলে যে আমরা বোধহয় এখনো সার্ভিং আছি। না, আমরা সার্ভিং না, আমরা রিটায়ার্ড, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে পলিটিক্যাল যে প্র্যাকটিসটা আছে এই জায়গাটায় সামরিক বাহিনীর এক্স সদস্য যারা আছে তারা কিভাবে প্রাসঙ্গিক, এই জিনিসটা অনেকে বোঝার চেষ্টা করে না। অনেকে বোঝে, অনেকে বোঝে না। আপনি যদি গত মানে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের আজকে পর্যন্ত যদি আপনি হিস্ট্রিটা দেখেন, এর ভেতরে আপনি একটা বড় অংশ দেখবেন 2জন সাবেক সেনা সদস্য দেশ শাসন করেছে, ঠিক আছে? আপনি যদি আমেরিকার দিকে তাকান, তাদের 46 জন প্রেসিডেন্টের ভিতরে 31 জন প্রেসিডেন্টের ব্যাকগ্রাউন্ড হচ্ছে মিলিটারি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? আপনি যদি এবার আরও পিছনে যান, তাহলে আপনি পৃথিবীর হিস্ট্রিতে দেখবেন যে বেশিরভাগ সফল রাষ্ট্রনায়ক অ্যাকচুয়ালি সামরিক। এখন সামরিক ব্যাপারটাতে নেয়ার কি জিনিস আছে পলিটিক্সে, সেটা হচ্ছে মিলিটারি লিডারশিপ, সামরিক নেতৃত্ব। সামরিক নেতৃত্বের কিছু ডেফিনেট মানে অ্যাডভান্টেজ থাকে, যে অ্যাডভান্টেজটা দেখবেন যে আপনি জিয়াউর রহমানের আছে, কিন্তু জিয়াউর রহমানের ছেলের নাও থাকতে পারে। জিয়াউর রহমান জেট ফোর্স কমান্ডার ছিলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন, জিয়াউর রহমান পাক ভারত যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ 2টা জায়গা থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আসছেন। এর ফলে উনি ব্যাটেল হার্ডেন্ড একটা মনে করেন যে রাষ্ট্রনায়ক ছিলেন। ওনার অ্যাডভান্টেজ কী ছিল? ওনার পার্সোনাল ভার্চু। আপনি ওনার এগেনস্টে হানি ট্র্যাপ, মানে ক্যান ইউ ইমাজিন যে জিয়াউর রহমানের এগেনস্টে দুনিয়ার কোনো হানি আছে যেটাতে আপনি হানি ট্র্যাপ করতে পারবেন? সম্ভব না। আলেকজান্ডারের বিরুদ্ধে পারে নাই, সম্ভব না। সুতরাং এইটা হচ্ছে একটা শক্ত জিনিস, যেটা চারিত্রিক দৃঢ়তা। 2 নাম্বার যেটা হচ্ছে যে আপনি কখনো জিয়াউর রহমান যে কদিন বেঁচে ছিল ওনার ফ্যামিলির কাউকে আপনি পলিটিক্সে দেখছেন? নো। উনি কি ওনার পার্টির মনে করেন যে বউ বাচ্চাকে তখন ভাইস চেয়ারম্যান বানায় রেখে গেছিল? নো। সুতরাং এটা হচ্ছে আরেকটা জিনিস, যে জিনিসটা মনে করেন যে স্ট্রং, যারা রিয়েলি স্ট্রং মিলিটারি লিডারশিপ কালচার করে যারা, তাদের ভিতরে আপনি এই জিনিসটা পাবেন। আপনি পাবেন দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, আপনি তাদের ভিতরে পাবেন ইস্পাত দৃঢ় দেশপ্রেম। এবং এই দেশপ্রেম শুধু মুখের কথা না যে আমি ডায়াপার পরে বসে থাকি আর মুখে বলতেছি দেশপ্রেম দেশপ্রেম। নো, আপনার এখন দরকার হবে, এখন আপনি অস্ত্র নিয়ে দৌড়ায় যেতে পারবেন ফ্রন্টে, ঠিক আছে? সো এই জায়গাগুলোতে মিলিটারি লিডারশিপ যারা আছে তারা দেশ যখন ক্রাইসিসে থাকে তখন চমৎকারভাবে এটাকে ডিল করতে পারে। আজকে যখন আপনি মনে করেন যে একটা পরিকল্পনার কথা বলতেছেন, একটা রাজনীতিবিদকে যখন মানে আমি বললাম বাংলাদেশের দুষ্ট রাজনীতিবিদদের কথা বলি, একটা দুষ্ট রাজনীতিবিদকে যখন আপনি বলবেন যে এই প্রজেক্টে আপনার 300 বালিশ কিনা হবে, ওই বালিশের দাম 20,000 টাকা হলে পরে ওর গায়ে লাগে না। ও চিন্তা করে 20,000-এর ভিতরে কত টাকা আমি পাবো। আর একটা মিলিটারি লিডারশিপ হলে পরে সে ফার্স্টে জিজ্ঞেস করবে আমার বাসার বালিশের দাম তো মানে 1,000 টাকা, এই প্রজেক্টের বালিশের 20,000 টাকা দাম কিনে হলো, এটা কোন বালিশ আনা তো দেখি আমার কাছে, কে কিনছে এটা, কন্ট্রাক্টর কে ছিল, কোন অরিজিন থেকে আসছে। কোশ্চেন করা, এই কোশ্চেন করা এবং মানে সহি জিনিসটাকে আনা, এইটা মিলিটারি লিডারশিপ থেকে আসে। সুতরাং আমরা যেটা চিন্তা করছি যে ওকে, আমরা ইউনিফর্ম পরিহিত অবস্থায় 20 বছর 25 বছর 30 বছর
দেশ রক্ষা করছি। এখন আমরা যেটা করতে চাই, যেহেতু দেশ রক্ষা করা একটা সার্ভিস, এবং আপনি দেখবেন যে বিদেশে ইংলিশে বলে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সার্ভিস, তার মানে কি মিলিটারি ইজ এ সার্ভিস। তো আমার তো সার্ভিস দেওয়ার এক্সপিরিয়েন্স আছেই, পলিটিক্স ইজ অলসো এ সার্ভিস। তো আমি যেটা, আমাদের দলের যারা আছে তাদের কথাবার্তা পরিষ্কার, আজকে যদি আমি এমপি হই, আমি প্রথম যে জিনিসটা করবো, আমি এমপি কোটার গাড়ি নিব না, ও আমার দরকারই নেই, আমার তো সরকারি পুলের গাড়িই আছে, আমি যে কদিন এমপি থাকবো ওতেই আমার চলবে। আর ব্যক্তিগত আমার একটা ছোটোখাটো কার আছে, আমি এমপির প্লট নিব না, কারণ আমি সেনাবাহিনীতে কাজ করে আলহামদুলিল্লাহ আমার সঞ্চয় থেকে একটা প্লট পাইছি। আমাকে টাকা সেভ করতে হবে, আমার রাষ্ট্রের জন্য টাকা সেভ করতে হবে, যাতে আমার দেশের মানুষ হ্যাপি থাকে। আমাকে কি নিয়ে কাজ করতে হবে? আমাকে কাজ করতে হবে বাংলাদেশের মতো একটা দেশে। ভাই আপনি আমাকে বলেন, বাংলাদেশে পানির অভাব আছে? তাহলে আমার দেশে কেন এত ছোট ছোট প্লাস্টিকের পানির বোতলে পানি বিক্রি হয়? কেন আমাকে টাকা দিয়ে পানি কিনে খাইতে হবে? আমার রাস্তার মোড়ে মোড়ে মনে করেন যে পানির ব্যবস্থা থাকবে, আমার রিক্সাওয়ালা ভাই যাওয়ার সময় যে একটু পানি খেলে ওইখান থেকে হাত দিয়ে পানি খেতে পারবে, দরকার একটা মগ লাগানো থাকবে ওই জায়গায়। আমার কাজ কি? সরকারে থাকা অবস্থায় আমার কাজ হতে হবে, সরকার থাকা অবস্থায় সুপেয় পানির উৎস নিশ্চিত করা। আমার তো ওই পানির প্লাস্টিকের বোতলের ব্যবসায়ীরে মানে অ্যাডভান্টেজ দেওয়ার দরকার নাই, তাই না? আমার দেশের ফুটপাত বেদখল হয়ে আছে, কেউ এগুলো ক্লিয়ার করতেছে না। সহজ একটা জিনিস বলি ভাই, গতকালকে দেখলাম 25 GB আছে ইন্টারনেট আমার, কিন্তু মেসেজ আসছে যে কালকে আপনার মেয়াদ শেষ। আজকে সকালে উঠে দেখি মেয়াদ 0, মানে আমার ডাটা 0 হয়ে গেছে। পরে এখন কি করব, মানে আমার তো ইন্টারনেট ইউজ করা লাগবে। আমি একটা 8 জিবির ইন্টারনেট কিনলাম, চিন্তা করেন আমার 25 GB ছিল, এখন আবার 8 GB কিনতে হয়েছে আমাকে নতুন করে টাকা দিয়ে। তার মানে আমার যে 25 GB ছিল ওই 25 GB থেকে 8 GB কিন্তু আবার বিক্রি করলো আমাকে। এই যে বেইনসাফি, এগুলো নিয়ে কেউ কথা বলে না ভাই, এগুলো নিয়ে কথা বলার জন্য আমরা আসছি। আমাদের কোনো মেগা প্ল্যান নাই, আমাদের প্ল্যান খুব সিম্পল ভাই। ফার্স্ট থিং যেটা আমরা চিন্তা করি সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের ভেজাল মুক্ত খাবার খাওয়ার অধিকার আছে কিনা বলেন? অবশ্যই। শিশু খাদ্যে ভেজাল আমরা 0 করতে চাই, 0। মানে শিশু খাদ্যে ভেজাল দিলে পরে তার জন্য সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। পাশাপাশি আমার একটা স্বপ্ন আছে, যদি আমি পারি শিশু খাদ্যে ভেজাল দেওয়া কাউকে যদি পাওয়া যায় অকাট্য প্রমাণ সহ, তার কান কেটে এই মানে শাহবাগের মোড়ে খাঁচার ভিতরে দাঁড় করে রাখতে হবে যে এই লোকটা শিশুদের খাবারে ভেজাল দেয়। আমরা যেটা সিম্পলি চাই সেটা হচ্ছে, আমরা লোকজনদেরকে জিজ্ঞেস করবো, সাকিব ভাই আপনি হ্যাপি না কেন? আপনি হয়তো বললেন যে ভাই আমার মানে অফিসে 8 ঘন্টা থাকি আর যাওয়া আসে আমার 4 ঘন্টা নষ্ট হয়। তার মানে কি হলো যে ইউ আর নট হ্যাপি উইথ দ্যাট কমিউটিং সিস্টেম, ট্রাফিকটা নিয়ে হ্যাপি না। আমি ইদানিং সবচেয়ে বেশি যেটা করি, হর্ন, গাড়ির হর্ন এত বেশি উচ্চ স্বরে মনে হয় যে মস্তিষ্কে লাগে। আচ্ছা, আমাদের কাজ হবে এটা, কেন তাহলে হর্ন হচ্ছে, এত হর্ন কেন হচ্ছে, ওইটা নিয়ে কাজ করতে চাই। আমার প্রশ্ন হচ্ছে, ক্ষমতার বাহিরে থেকে যে সুন্দর সুন্দর কথা আপনি বলছেন, যেটা মানুষের জনস্বার্থে, ক্ষমতায় গেলে কি এত সুন্দর থাকে? ভাই আমরা তো বিশ্বে মনে করেন যে 1 নম্বর শান্তিরক্ষী দেশ তো আমরাই বানাইছি না, উই আর ডুয়ার্স, আমরা তো করে আসছি। আমরা চাই ভুটানের মতো, ভুটান থেকে শিখতে চাই। ভুটানে দেখবেন একটা জিনিস আছে, হ্যাপিনেস ইন্ডেক্স। আমাদের দেশে না প্রচুর মানুষ, আমাদের দেশে মানুষ মানে বেড়ে গেছে, কিন্তু আপনি দেখবেন যে মানে কথাটা যদি সঠিকভাবে বলি, আই রিপিট, আমাদের দেশের জনসংখ্যা বেড়ে গেছে কিন্তু মানুষ কমে গেছে। এবং যে মানুষ আমাদের দেশে আছে, জনসংখ্যা যারা আছে, তাদেরকে কেউ জিজ্ঞেস করে না যে আপনি কি হ্যাপি। একটা সাধারণ মানুষ যে আছে, আমি একজন রিক্সাওয়ালা ভাইয়ের কথাই বলি, সে কি চায় যে সারাদিনে সে একটা ইনকাম করবে, দিন শেষে বাজারে যাবে, সে খাবার পাবে, তার ফ্যামিলিকে লিড করবে, সে একটু এন্টারটেনমেন্ট পাবে, এইটুকুই তো তার লাইফের চাওয়া পাওয়া। এইটুকু যে সরকার দিতে পারে না, তার এত বড় বড় মেগা প্রজেক্ট করে লাভ কি? আমাকে যেটাতে ফোকাস করতে হবে সেটা হচ্ছে মানুষের জীবনে মর্যাদা আসছে কিনা, মানুষ হ্যাপি কিনা। এই যে আপনি যেটা বললেন হর্নের ব্যাপারে, লেটস ডু নাও। হর্নের ব্যাপারে আমরা কাজ করা শুরু করি। হর্নের জন্য কী কী জিনিস আছে, হর্ন কি সেট করতে হবে, রাস্তায় কী কী চেঞ্জ আনতে হবে, এগুলো নিয়ে কাজ করি আমরা। আমাদের অ্যাপ্রোচটা হচ্ছে যে আমরা মানুষের জীবন মান যেটা আছে, আমরা ফার্স্টে বলছি মানুষের জীবনে মর্যাদা ঠিক করতে হবে। সেটা হচ্ছে তার খাদ্য যেটা আছে, শিক্ষা যেটা আছে এবং চিকিৎসা, এইটা অ্যাবসলিউটলি মানুষের হাতের কাছে আনতে হবে। আপনি ইভেন চকলেট কিনলেও ভ্যাট দেন না, ট্যাক্স দেন না, তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপনি কেন মেট্রো রেলে টাকা দিয়ে উঠবেন? এটা সরকারি সম্পত্তি। খালি একটা ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে যাতে 200 জনের কম্পার্টমেন্টে 300 জন না ওঠে, ওই ম্যানেজমেন্টটা আপনি করবেন যে ভাই একটু পরে ওঠেন, বাট মেট্রো রেলে টাকা নিয়েন না। আপনি আপনার চিকিৎসা দরকার আছে না, আপনি মানে প্রাথমিক যে চিকিৎসা অসুখ হলে পরে আপনি জিপির কাছে যান, জেনারেল প্র্যাকটিশনারের কাছে যান, তাকে আপনি টাকা দিবেন কেন? এই টাকা তো সরকার দেওয়া উচিত। আপনি তো ট্যাক্স দিচ্ছেন সব জায়গায়। এইটুকু আমরা আনতে চাই। আমরা চাই যে শিক্ষার যে ব্যাপারটা আছে,
একটা বাচ্চার পিঠে আপনি মনে করেন যে 10 কেজি ওজনের ব্যাগ তুলে দিচ্ছেন। ক্লাস 5 পর্যন্ত বাচ্চাদের কোনো স্কুল ব্যাগেরই দরকার নাই, স্কুলেই থাকবে, ওর পড়াশোনার যা ম্যাটেরিয়াল আছে স্কুলেই থাকবে। আমি আমার বাচ্চাকে স্কুলে পাঠাবো, সকালবেলা সে স্কুলে যাবে, সে সকালবেলা স্কুলেই কাগজপত্র নিয়ে পড়াশোনা করবে, দুপুরে সরকারের পক্ষ থেকে একটা ভালো টিফিন দেওয়া হবে। আমাদের বাচ্চাদের পুষ্টি নাই, তাদের প্রোটিন দেওয়া লাগবে, প্রোটিন বিস্কিট দেওয়া লাগবে, এগুলো দেওয়া লাগবে। নেসলে মনে করেন যে কিটক্যাটের ভেতরে 2 নম্বরের জিনিস ঢুকাই দিচ্ছে, এগুলো আমরা অ্যালাউ করতেছি। এগুলো অ্যালাউ করা যাবে না। আমাদের বাচ্চাদের একটা টিফিন দেওয়া লাগবে, টিফিনের পরে তাকে খেলাধুলা করে আমার বাচ্চা আমার বাসায় পাঠিয়ে দিবে। এবং বাসায় আসার পরে আমার বাচ্চা কি শিখবে? আমার বাচ্চা আমার সাথে শিখবে কীভাবে আমার বাসার কাজ করতে হয়, গার্ডেনিং করতে হয়, বাজার করতে হয় কেমনে, কীভাবে মনে করেন যে আপনি অসুস্থ হলে পরে এই কলাটা কিনে নিয়ে কীভাবে সাকিব আঙ্কেলকে দেখতে যেতে হয়, এটা শিখবে আমার বাচ্চা। আপনাদের যে স্লোগান ইনসাফ জিন্দাবাদ, এটা কোন কোন মৌলিক জায়গা থেকে আসা বা কি চিন্তা থেকে ইনসাফ জিন্দাবাদ? ইনসাফ বলতে আমরা যেটা বুঝি যে সাকিব ভাই, আজকে আপনার যে প্রাপ্য জিনিসটা আছে সেটা যখন আপনি পান না, তখন আপনি বলেন বেইনসাফি হয়েছে। কিন্তু আরেকজন মানে বদমাইশ, যার পাওয়ার কথা না, সে যখন পায় তখন কিন্তু সে আর বলে না যে এটা তো আমার ইনসাফে পাওয়ার কথা ছিল না। আপনি আজকে আমাদের সচিবদের দিকে তাকান, এই যে মামলা শুরু হয়েছে অপকর্মের, গত 15 বছর 20 বছরের অপকর্মের মামলা শুরু হয়েছে না, এই মামলায় আপনি অবাক হয়ে দেখবেন যে আপনি এখানে র্যাবের লোক পাইছেন, মিলিটারির লোক পাইছেন, আপনি সরকারের মন্ত্রী পাইছেন, সচিব পাওয়া যায় না। অ্যাজ ইফ সচিবরা মানে বায়বীয়, তারা জানেই না কিছু, তারা কানে কিছু শোনে নাই, তারা চোখে কিছু দেখে নাই, তারা মুখে কিছু বলে না। কি চমৎকার বন্দোবস্ত করে রাখছে না? আপনি দেখবেন যে এই সচিবদের আপনি কোথাও কোনো ট্রেস পাবেন না, এই সচিবরাই এখনও আছে। এই জন্যই ইউনূস সরকারকে এখন লটারি করে ডিসিএসপি সিলেক্ট করা লাগে, কারণ আস্থা নাই তো, চেক অ্যান্ড ব্যালেন্সের কোনো সুযোগ নাই। সুতরাং আমরা ইনসাফ বলতে ওইটা বুঝি। ইনসাফ মানে হচ্ছে যে আপনার মানে বাংলাদেশের রাজনীতিতে আপনার এক্সপেকটেশন যেটা আছে এটা চেঞ্জ করতে হবে। সাকিব ভাই, একটা মজার জিনিস আপনাকে বলি, নির্বাচন কমিশন মানে কি হচ্ছে বাংলাদেশে, ডক্টর মোহাম্মদ ইউনূস এসে বললো না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু 3 সংখ্যাটা খুব পছন্দ, 3। দেখবেন ওনার 3-0 থিওরি, আবার এখনও টার্গেট হচ্ছে সংস্কার, বিচার এবং নির্বাচন। ওনার সংস্কারের অবস্থা বলি একটা, নির্বাচন কমিশনের সংস্কার কমিশন একটা হয়েছিল, ঠিক আছে? সেই সংস্কার কমিশন যে সংস্কারের রিপোর্ট দিছে, এই রিপোর্ট ড্রয়ারে আটকায় গেছে। ওই সংস্কার দিয়ে কিন্তু এবার নির্বাচন হচ্ছে না, নির্বাচন হচ্ছে আগের মতো স্টাইলে। লাভ কি হইল এই জায়গায়? এবং ওই নির্বাচন কমিশন বলছে কি জানেন, প্রত্যেক ভোটার প্রতি 10 টাকা করে আমি ব্যয় করতে পারবো একজন প্রার্থী হিসাবে। আচ্ছা, 10 টাকা করে যদি আপনি ব্যয় করেন, তাহলে এবারের ভোটার হচ্ছে 12,60,+ ঠিক আছে? তার মানে হচ্ছে 126 কোটি টাকা কিন্তু এখানেই আপনি অ্যালাউ করতেছেন যে এখানে রোল করবে, রাইট? আচ্ছা, এবার আসি প্রার্থী হিসাবে। একটা আসনে যদি 2 জন করে আপনি মানে প্রতিদ্বন্দ্বীর প্রার্থী ধরেন, তাইলে আপনার 300 আসনে 600 প্রার্থী, 1.5 কোটি টাকা করে যদি এক একজনের লাগে, তার মানে টোটাল 900 কোটি টাকার ব্যবসা হবে এই জায়গায়। এটা তো ম্যাথমেটিক্যাল হিসাব, কিন্তু খরচ তো এর চেয়ে তো অনেক বেশি হয়। তাইলে আমাকে বলেন, হাদি টাকা এই 1.5 কোটি টাকা কোথায় পাবে? ও তো 10 টাকা 20 টাকা 1000 টাকা মানে 2000 টাকা লোকজন তার হাতে দিত। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভয়ানক কাজটা করছেন এই জায়গায় ভাই, সেটা হচ্ছে আপনি কিন্তু নির্বাচন পদ্ধতিটাতে হাত দিলেন না। আপনি এখনও মনে করেন যে ক্যান্ডিডেট যারা হচ্ছে, ক্যান্ডিডেট সিলেকশনে কোনো ধরনের ক্রাইটেরিয়া সেট করা হয়েছে? ওই চোর বদমাশরা যে আসতেছে না, সেটা নিশ্চিত করা কিন্তু হয় নাই। তাহলে ভাই, আমি 100টা গাধা দিলাম আপনাকে, দিয়ে বললাম ভোট দিয়ে সিংহ সিলেক্ট করেন, আপনি সিংহ পাবেন কোথায়? দিচ্ছেন তো গাধার ভিতরে সিলেক্ট করতে। তো এক গাধা চোর বদমাইশ, আর হচ্ছে এই গত 54 বছর ধরে চুরি করে, ব্যাংক চোর, ব্যাংক লুটেরা, তারপরে এই সেই করে শিলংয়ে মনে করেন যে হানিমুন করে আসা লোকজন, তাদের ভিতরে যখন আমাকে ভোট দিতে বলবেন আমার জনগণকে, আমার ভোটারকে, তারা কি করবে? আপনি তো হাত পা বেঁধে দিয়ে বলতেছেন ভালো সাঁতার কাটো, এটা তো সম্ভব না। 2 নম্বর হচ্ছে টাকার যে ব্যাপারটা, আপনি কেন এটা করলেন, এনশিওর করলেন না যে হাদি মানে 1.5 কোটি টাকার কমে যদি ইলেকশন না করা যায়, হাদিকে 1.5 কোটি টাকা নির্বাচন কমিশন কেন লোন দিবে না? এটা যদি না দেন আপনি, তাহলে তো যেই লোকটা নির্বাচন করতে চাইবে সে তো আগে 1.5 কোটি টাকা ইনকাম করতে চাইবে রে ভাই। অথবা সে এমন আঘাত করবে যে নির্বাচনের আগে 1.5 কোটি টাকা পাবো আমি আপনার কাছ থেকে, আর যখন নির্বাচিত হব তখন আপনাকে 1.5 কোটি টাকার জায়গায় 2 কোটি টাকা 3 কোটি টাকা লাভ করে দিব আমি। এই সিস্টেম যতক্ষণ পর্যন্ত আপনি রাখবেন এই গণতান্ত্রিক ব্যবস্থায়, ততক্ষণ পর্যন্ত আপনি কি বিলিভ করেন কখনো ভালো ক্যান্ডিডেট পাবেন আপনি? আপনার যদি ক্যান্ডিডেটের ব্যয় হয় 25 লাখ টাকা, আমার ধারণা যদি হাদির মতো কারো, যার বুক ভরা দেশপ্রেম আছে, দেশ নিয়ে কাজ করার ইচ্ছা আছে, তার যদি টাকা না থাকে, তাকে নির্বাচন কমিশন থেকে একেবারে সহজ শর্তে উইদাউট এনি ইন্টারেস্ট লোন দেওয়া উচিত। আমি লোন নিব, আমি লোন নিয়ে ইলেকশন করব, ইলেকশন যদি আমি জিতি তাহলে আমি পুরো লোনের টাকা লম্বা কিস্তিতে আস্তে আস্তে শোধ করে দিব, আর যদি না জিতি তাহলে সরকার বাহাদুর আমার 50% মাফ করে দিবেন, বাকি 50% আমি দিব। আমরা আলোচনার